দর্শক আবারও কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা দেখছি শাহবাগ থানার সামনে কিন্তু আবারও দফায় দফায় যে সংঘর্ষ। ভয়াবহভাবে কপাল পুড়ল ডক্টর ইউনূসের। পুলিশের গাড়িতে আগুন, ককটেল নিক্ষেপ, 144 ধারা জারি। মানে জামাতের এই নেতারা কোন রকমে জানতা হাতে নিয়ে পালাইছেন ভাই। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতের এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন। হঠাৎ করে কেন জামাতের বিপরীতে আপনার একটা গ্রামের বা একটা ইউনিয়নবাসীর এতটুকু রোষানো? 17 নভেম্বর ফাঁসির আদেশ দেওয়ার পরে 8 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ, সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি। তাতেই রহস্য দানা বেঁধেছে কেন বিচারকরা 8 দিন পার হয়ে গেলেও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেই হামলাকে ঘিরে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা দেখছি যে সকল শিক্ষার্থীরা রয়েছে এই মুহূর্তে পুলিশ লাঠিচার্জ শুরু করেছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীরা তারা এই সেই আন্দোলনকে ঘিরে কিন্তু শাহবাগ থানার সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং সেই অবস্থান তারা কিন্তু আমরা দেখেছি পুলিশ সে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু যমুনা অভিমুখী তাদের যে কর্মসূচি সেটি পালন করতে চেয়েছিল এবং তারই ভিত্তিতে কিন্তু পুলিশের সাথে কিন্তু তাদের যে দফায় দফায় যে সংঘর্ষ সেটি হয়েছিল এবং পর্যায়ক্রমে আমরা দেখেছি যে তারা কিন্তু দেখেছি শিক্ষার্থীরা তারা আপনার মাথায় আমার মাথায় মার ঢিলা লেগেছে, কোনটা লেগেছে? এখানে এই যে মাথা ফুলে গেছে। আমি বলছি ভাই, আমি অনেকবার বলছি ভাই আপনি কি শিক্ষার্থী ছিলেন? আমি পিএসসি ক্যান্ডিডেট, লিখিত ক্যান্ডিডেট। 17 নভেম্বর ফাঁসির আদেশ দেওয়ার পরে 8 দিন অতিবাহিত হয়েছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত সেই যে আদেশ, সেই আদেশে বিচারকরা স্বাক্ষর করেননি। নজিরবিহীন এই ঘটনাটা ঘটেছে, তাতেই রহস্য দানা বেঁধেছে কেন বিচারকরা 8 দিন পার হয়ে গেলেও তাতে স্বাক্ষর করছেন না, কেন পূর্ণাঙ্গ রায় প্রকাশ্যে আসছে না, কেন সেই রায়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে হুকুমনামা পাঠানোর কথা সেগুলো পাঠানো হচ্ছে না। ভেতরে ভেতরে কি অন্য কিছু হচ্ছে? এই ক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় লেখা হয়েছে, 256 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়। সেই পূর্ণাঙ্গ রায়ের আংশিকটা 17 নভেম্বরে পরে শোনানো হয়েছে। 12টার কিছু পরে আদালত বসার দৃশ্য আমরা দেখেছিলাম। 3টার একটু আগে আদালতের কার্যক্রম শেষ হয়েছিল, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টা ব্যাপী কিন্তু সংক্ষিপ্ত রায় পড়া হয়েছিল। সেই 256 পৃষ্ঠার রায় অলিখিত কিছু নয়, পূর্ণাঙ্গ ডকুমেন্টস সব কিছু লেখা, কিন্তু বিচারকরা যে 3 জন বিচারকের সমন্বয়ে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেঞ্চ গঠিত, সেই বিচারকরা কেন এখানে স্বাক্ষর করছেন না? এর আগের দৃষ্টান্ত যদি দেখি তাহলে গণমাধ্যম বলছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগে 56টি মামলার রায় হয়েছে। 56টি রায়ের ক্ষেত্রে 56টিতেই দেখা গেছে রায় ঘোষণার দিনেই বিচারকরা সেই রায়ে সই করেছেন, অর্থাৎ এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি যে বিচারকরা সেখানে স্বাক্ষর করেননি, একদিনও পেন্ডিং রাখা হয়নি, এরকমটাই আমরা জানি। এর আগের 56টা মামলায় সেই দিনই, রায়ের দিনই মানে স্বাক্ষর করার ঘটনা থাকলেও এই ক্ষেত্রে কেন 8 দিন অতিবাহিত হওয়ার পরেও স্বাক্ষর করা হচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং গতকালকে আমরা দেখেছি যে চ্যানেল 24 এটা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে তারা প্রসিকিউশনের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে। সবাই কথা বলতে চাননি, একজন কথা বলেছেন সামান্য একটু, তিনি বিষয়টা এড়িয়ে গেছেন, বলেছেন যে এটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, বিচারকের এখতিয়ার, এটা নিয়ে কিছু বলার নেই। এটা নিয়ে যখন প্রসিকিউশনের কিছু বলার নেই, প্রসিকিউশনও এক ধরনের কনফিউশনের মধ্যে রয়েছে। যদি রায়ে স্বাক্ষর না হয়, সেখানে প্রসিকিউশন বিভিন্ন সময় গত কয়েকদিনে প্রসিকিউশনের
অ্যাসোসিয়েশনের সদস্যরা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে 30 দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে 30 দিনের মধ্যে আপিল করতে হবে, অন্যথায় তারা আর আপিল করার সুযোগ পাবেন না। এই আদালতের যে রায় সেই রায় সরকার কার্যকর করতে পারবে। সেখানেও প্রশ্ন উঠেছে যে এই 30 দিনটা কবে থেকে শুরু হবে, রায় ঘোষণার দিন থেকে নাকি রায়ে স্বাক্ষর করার দিন থেকে? কারণ যে রায়ে 256 পৃষ্ঠার রায়, এটা অর্থহীন যতক্ষণ পর্যন্ত না বিচারকরা এখানে স্বাক্ষর করছেন। বিচারকদের স্বাক্ষরের মাধ্যমেই এই রায়ের কার্যকারিতা তৈরি হবে। তাহলে স্বাক্ষর কেন করছেন না? আমরা দেখেছি যে রায় ঘোষণার পরে জাতিসংঘের পর্যবেক্ষণ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পর্যবেক্ষণ, হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ, বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আইনজ্ঞ তাদের পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণে উঠে এসেছে যে এই আদালতে বিচার প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন তুলছেন। অনেকে মৃত্যুদণ্ডের বিপক্ষে যেমন অবস্থান নিয়েছেন, মানে মানবাধিকার সংগঠনগুলো সবাই তো মৃত্যুদণ্ডের বিপক্ষে, পাশাপাশি এই আদালতের কার্যক্রম, শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর বিভিন্ন কার্যকলাপ, তার সময় না চাওয়া, সাক্ষী হাজির না করা, এগুলোর মধ্যে এক ধরনের গাফিলতি কিংবা এক ধরনের শুভঙ্করের ফাঁকি দেখছেন অনেকে। এই অবজারভেশনগুলো যখন বিভিন্ন জায়গা থেকে আসছে, তখন কি আদালত কিংবা সরকার একটু সময় নিতে চাইছে, নাকি পেছনে অন্য কোনো ঘটনা ঘটছে, নাকি এরকম ঘটনাও ঘটতে পারে যে শেষ পর্যন্ত এই রায় পরিবর্তন হয়ে যেতে পারে? মানে বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে একেবারে দাবি তোলা হয়েছে স্পষ্টভাবে, তার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ উল্লেখযোগ্য, যে কোনোভাবেই মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, মৃত্যুদণ্ড গ্রহণযোগ্য নয়। কারণ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনের, যে মানবতা বিরোধী অপরাধে বিচার করা হচ্ছে, সেই বিচার করতে গিয়ে আবার মানবতা বিরোধী কোনো কাজ করা যাবে না। মৃত্যুদণ্ড অমানবিক এবং মানবতা বিরোধী কার্যক্রমের একটা সর্বোচ্চ লেভেলের দৃষ্টান্ত, সেটাও তারা উল্লেখ করেছে। তাহলে ফাঁকিটা কোথায়? শুভঙ্করের ফাঁকিটা কোথায়? ঘটনাটা কি? পেছনে পর্দার আড়ালে কি কিছু ঘটছে? কোনো কিছু কি অনুমান করা যায়? মানে এই আন্তর্জাতিক পর্যায়ে যেভাবে এই রায় এবং আদালতের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে বারবার, এর আগে কিন্তু বিভিন্ন পক্ষ থেকে সরকারকে এক ধরনের সাবধান বাণী শোনানো হয়েছে যে এই আদালতের কার্যক্রম নিয়ে যদি আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের কোনো প্রশ্ন ওঠে, তাহলে কিন্তু সরকারের সমস্ত আয়োজন ভেস্তে যেতে পারে। সেরকমটাই কি হতে চলেছে? যদি সেরকম কিছু পর্দার আড়ালে না হয়, তাহলে বিচারকরা এই রায়ে স্বাক্ষর করছেন না কেন 8 দিন পেরিয়ে যাবার পরেও? রহস্যটা দানা বাঁধছে প্রচণ্ড, এবং রহস্যের সমাপ্তি ঘটতে পারে একমাত্র বিচারকদের স্বাক্ষরের ঘটনার মধ্য দিয়ে। শেষ পর্যন্ত স্বাক্ষর কি তারা করবেন, কিংবা করলে কত দিন পরে করবেন, কবে করবেন? যখন আমরা দেখছি এই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মর্তজা, তিনি মানে তার লাইফের উপরে থ্রেট রয়েছে, তার বাসার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাকে বিভিন্নভাবে হুমকি থামকি দেওয়া হয়েছে, এরকম ঘটনাগুলো যখন দেখছে, তখন এই সমস্ত ঘটনা, আন্তর্জাতিক চাপ, এরকম ঘটনা, এই ঘটনাগুলো কোনোভাবেই প্রভাব ফেলছে কিনা দর্শক? মানে জামাতের এই নেতারা কোনো রকমে জানটা হাতে নিয়ে পালাইছেন ভাই। মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসী জামাতের এই নেতাদেরকে গণধোলাই দিয়েছেন, তারপরে কোনো রকমে প্রাণটা বাঁচিয়েছেন। আসলে অপরাধ কি? হঠাৎ করে কেন জামাতের বিপরীতে আপনার একটা গ্রামের বা একটা ইউনিয়নবাসীর এতটুকু রোষানল? অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জামাতের এখন যে সুদিন আসছে, এই সুদিনকে কাজে লাগিয়ে জামাত চাচ্ছে ক্ষমতায় যেতে, পাবলিকলি একটা পজিটিভ অবস্থান তৈরি করতে। কিন্তু জামাতের কতিপয় নেতা তারা আবার আছে লুটপাটে ব্যস্ত। ফসলি কৃষি জমিকে ড্রেজারের দিয়া বালু ভরাট কইরা এগুলাকে শিল্পগোষ্ঠীর হাতে তুলে দেওয়ার জন্য তারা কন্টাকে কাজ করছেন। আর এজ এ রেজাল্ট গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ইউনিয়নে মাইকিং করে এই জামাত নেতাদেরকে পালানোর রাস্তা দেন নাই। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।